আসসালামু আলাইকুম। গোল এ প্লাস এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি মোহাম্মদ মইনুদ্দিন রিয়াদ, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমি তোমাদের কেমিস্ট্রির ফার্স্ট পার্টের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিয়ে যে সিকিউগুলো আসছে সেগুলোকে তোমাদেরকে সলভ করে দেব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটা সত্য বার্তা দিয়ে দিই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই চ্যাপ্টার থেকে যে সিকিউগুলো আসবে তোমরা যদি অ্যান্সার করো তাহলে তোমাকে এটা অনেকটা মুখস্থ অ্যান্সার করা লাগবে, অর্থাৎ এই ব্যাপারটা সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকা লাগবে। এরপরে তুমি তোমার মনের মতো করে লিখবা। তো আমি কি করতেছি যে এখান থেকে লাস্ট বিগত কয়েক বছরে যেহেতু এটা শর্ট সিলেবাসের ভেতরেও ছিল না, এখান থেকে কিন্তু খুব বেশি একটা কোশ্চেন আসে নাই। তো আমি কোশ্চেনগুলোকে কয়েকটা ক্যাটাগরির আন্ডারে আনছি, এনে আমি মেইন বইয়ের পিডিএফটাকে এখানে ইনক্লুড করছি। আমি তোমাদেরকে সেই জিনিসগুলো পড়াই দিব, এরপরে যে সিকিউগুলো আছে সেগুলো কিন্তু তুমি নিজে নিজে সলভ করতে পারবা। তো আজকে ক্লাসটা করার পরে তোমাদের অ্যাট এ টাইম সিকিউ প্লাস এমসিকিউ ওই টপিক রিলেটেড সবগুলো কিন্তু ইনশাল্লাহ কাভার আপ হয়ে যাবে। তো চলো আর কথা না বাড়াই আমরা শুরু করি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তো আমি প্রথমেই যে টপিকটাকে ইনক্লুড করছি সেটা হচ্ছে ভাই পলভঙ্গি ব্যালেন্স। এটা সিকিউর জন্য যতটুকু না ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য তার থেকে একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো পলভঙ্গি ব্যালেন্স নিয়ে আসলে আমরা কি করি। তো দেখো পলভঙ্গি ব্যালেন্সের তোমাকে যদি আমি একটা আইডিয়া দিই, তাহলে পলভঙ্গি ব্যালেন্সের যে কোনো কিছুর যদি ব্যালেন্স করতে চাও তাহলে তাকে একটা বেস দিতে হবে। কি দিতে হবে বলো তো? একটা বেস বা ভিত্তি দিতে হবে, এবং এই ভিত্তির উপরে একটা কলাম দাঁড় করাই দিতে হবে। এখানে কলাম থাকবে, বুঝছো? এবং কলামের দুই পাশে দুইটা পাল্লা থাকবে। এই যে দেখো একটা পাল্লা, এই যে দেখো আরেকটা পাল্লা। তাহলে আমি কি কি উপাদান পাইলাম দেখো তো? দাড়ি পাল্লা হয়ে গেছে আসলে। বেস, কলাম, দুইটা পাল্লা, আর উপরে থাকে হচ্ছে ভাই রাইডার। উপরে কে থাকে? রাইডার। রাইডারের ডাক কাটা থাকে। তো এই যে এই জিনিসটা দিয়ে আমরা কোনো কিছুর পরিমাপ করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা চারটা কম্পোনেন্ট পাইলাম, যে বেস, কলাম, দুই পাশে দুইটা পাল্লা, আর উপরে হচ্ছে ভাই একটা রাইডার। ওকে, তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যদি পলভঙ্গি ব্যালেন্স থেকে কোনো এমসিকিউ আসে। বেসিক্যালি এখান থেকে কোনো সিকিউ আসে না, এমসিকিউ আসে, তো তোমাকে এই জিনিসগুলো জানা লাগবে। তো আমি হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে এই যে দেখো পলভঙ্গি ব্যালেন্স, এখান থেকে চারটা জিনিস আছে: বেস, কলাম, তার পাল্লা এবং তার রাইডার বা আরোহী। ঠিক আছে, এখন তোমার যে জিনিসটা লাগবে এমসিকিউ এর জন্য সেটা হচ্ছে প্রত্যেকটা উপাদান বা প্রত্যেকটা জিনিস একটা একটা উপাদান দিয়ে তৈরি হয়েছে, তোমার ওই উপাদানগুলোর নাম লাগবে। যেমন আমি যদি বেজের কথা বলি, বেসটা তৈরি হয়েছে গ্রানাইট বা ইবোনাইট দিয়ে, তো তোমার এই জিনিসটা জানা লাগবে। এরপরে দেখো কলাম বা স্তম্ভ সেটা তৈরি হয়েছে ব্রাশ বা পিতল দিয়ে। তারপরে পাল্লা যেটা আছে অ্যালুমিনিয়াম বা পিতল দিয়ে। রাইডার ধ্রুবক যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বা প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম দিয়ে। পাশে আমি তার ছন্দটাও রেখে রাখছি যে কিভাবে মনে রাখতে পারো। এটা হলো মেইনলি আমার বই, আমার বইয়ের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে আমি আমার একাডেমিক সময়ে অ্যাডমিশন সময় যেভাবে পড়ছি তার একটা নমুনা তোমরা এখান থেকে দেখতে পাবা। ঠিক আছে, তো পলভঙ্গি ব্যালেন্স এটাই। এরপরে হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের এই যে দেখো ছবি যেটা আমি আঁকাইছিলাম সেটাই কিন্তু এখানে আঁকানো আছে। এই যে তার বেস, এই যে তার কলাম, দুই পাশে দুইটা পাল্লা এবং উপরে একটা রাইডার আছে। এই চারটা দিয়ে কিন্তু পলভঙ্গি ব্যালেন্সটা তৈরি হচ্ছে। ওকে, এখন আমাদের যে জিনিসটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া রাইডারের কি জিনিসটা লাগবে বলো তো? রাইডার কনস্ট্যান্ট। কি লাগবে? রাইডার কনস্ট্যান্ট। এই যে তুমি এখানে একটা ভর বসাইলা, এই ভরটা বসানো হলে রাইডারে একটা ধ্রুবক তৈরি হয়, এই ধ্রুবকটা তোমাকে জানা লাগবে। এই ধ্রুবকটা কিভাবে বের করতে হয়? তুমি রাইডারের যে ভরটা আছে এই ভর ইন্টু 2/100, এটাই হচ্ছে ভাইয়া রাইডার কনস্ট্যান্ট। এখন ভাই এত বড় সূত্র লাগবে না, 2কে 100 দিয়ে ভাগ দিলে হয় 50, তাহলে রাইডারের যে ভর /50 এটাও কিন্তু তুমি বলতে পারো রাইডার কনস্ট্যান্ট। এবং বলো তো এটার কি কোনো একক থাকবে? অবভিয়াসলি এটার একটা একক থাকবে, কারণ এটার একক হবে গ্রাম। কারণ নিচে হচ্ছে একটা সংখ্যা, উপরে হচ্ছে ভর, তাহলে এটার একক কি হবে বলো তো? গ্রাম হবে। তাহলে রাইডার কনস্ট্যান্ট বেসিক্যালি কি হয় যে কনস্ট্যান্টগুলোর কোনো একক থাকে না, বাট এখানে একক আছে, কারণ এখানে দুটা ভরের রেশিও না, নিচে সংখ্যা উপরে ভর, তাহলে ভরটা থেকে যাবে, তাহলে এককটা কিন্তু গ্রামে হবে, এটা মাথায় রাখবা। 2 নম্বর জিনিস হলো রাইডার কনস্ট্যান্টের একটা তাৎপর্য আছে। সেটা কি? যে আমি ধরো পাইলাম 0.001 গ্রাম, তার মানে হচ্ছে এটা দিয়ে আমি কি বুঝাবো যে আমি এই যে পলভঙ্গি ব্যালেন্সটা ওটা দিয়ে সর্বনিম্ন 0.001 পর্যন্ত পরিমাপ করতে পারি। অর্থাৎ রাইডার কনস্ট্যান্টটা পর্যন্ত একটা পলভঙ্গি ব্যালেন্স দিয়ে পরিমাপ করা যায়। তাহলে সর্বনিম্ন সর্বনিম্ন আমরা রাইডার কনস্ট্যান্ট পর্যন্ত পরিমাপ করতে পারি, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে আরেকটা তোমার জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে মিনিমাম
মিনিমাম রাইডার ধ্রুবক কতটুকু হইতে পারে, মানে সর্বনিম্ন আমরা কতটুকু পর্যন্ত পরিমাপ করতে পারি। তো মনে রাখবা মিনিমাম রাইডার ধ্রুবক হইতে পারে 0.0001, অর্থাৎ দশমিকের ঘর 4 ঘর পর্যন্ত। তাহলে আমরা সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারি, 0.301, সর্বনিম্ন এতটুকু পরিমাপ করতে পারি। ওকে, তো এইগুলা যদি তুমি জানো, এখান থেকে কোনো সিকিউ আসলে আমি প্রিফার করবো যে এটা অ্যান্সার করিও না। তারপর যদি করতে চাও তাহলে এই যে রাইডারটা সম্পর্কে একটা আইডিয়া দিবা, এরপরে এই যে তোমাদেরকে যেগুলো বললাম সেগুলো একটু লিখবা, লিখে অ্যান্সারটা করে দিবা, তাহলেই হয়ে যাবে। ওকে, তারপরে আমি আরেকটা টপিক তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা আগে ইউজ করা হয়তো পলভঙ্গি ব্যালেন্স বা কেমিস্ট্রির জন্য পলভঙ্গি ব্যালেন্স, বা দৈনন্দিন জীবনে আমরা কোনটা ইউজ করি বলো তো, ডিজিটাল ব্যালেন্স। এটা সম্পর্কে তোমরা সবাই আইডিয়া রাখো, যারা একটু বাইরে গেছো অনেকের বাসাতেও আসে ডিজিটাল ব্যালেন্স, এটাতে আমরা ডিজিটালি কোনো কিছুর ওজন পরিমাপ করি। এখন এখান থেকে দুটো টপিক চলে আসে, একটা হচ্ছে ভাইয়া 2 ডিজিট, আরেকটা হচ্ছে ভাইয়া 4 ডিজিট। হোয়াট ইজ ইট? দশমিকের পর কতটুকু মাপা যায়, দশমিকের পর কত ঘর এটা ইন্ডিকেট করে, কত ঘর মাপা যাবে, ঘর মাপা যাবে সেটাকে বুঝাই হচ্ছে ভাইয়া এই 2 ডিজিট এবং 4 ডিজিট দিয়ে। বুঝতে পারছো? তার মানে 2 ডিজিট মানে হচ্ছে তুমি দশমিকের পর 0-1 মানে দুই সংখ্যা পর্যন্ত মাপতে পারবা, 4 ডিজিট মানে দশমিকের পর 0001 মানে 4 সংখ্যা পর্যন্ত মাপতে পারবা। তাহলে অ্যাকিউরেট কোনটা বেশি দিচ্ছে বলো তো? অ্যাকিউরেট বেশি এটা না? তাহলে যত তুমি দশমিকের পর মাপতে পারছো তত বেশি অ্যাকিউরেট হচ্ছে, তাহলে 4 ডিজিট পর্যন্ত বেশি ম্যাক্সিমাম অ্যাকিউরেটই পাওয়া যায়। তো এই 2 ডিজিট ব্যালেন্স আর 4 ডিজিট ব্যালেন্স বলতে এটাকে বোঝানো হয়েছে। তোমরা আমার এপিডিএফ থেকে পড়ে নিতে পারো যতটুকু দরকার। তোমাদের আশেপাশে থাকা ইনফরমেশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। আমি আবার বলতেছি, আমার এইটা হচ্ছে আমার নিজের বইয়ের পিডিএফ, তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো এই বইটা আমি আমার অ্যাডমিশনের সময় পড়ছি, একদম মানে যা যা দরকার ছিল সবগুলোকে ইনক্লুড করা আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো ঢাকা বোর্ড 2019, দেখো কত বছর আগের কোয়েশ্চেন। বেসিক্যালি এটা তো শর্ট সিলেবাসে ইনক্লুডেড ছিল না, তাহলে করোনাকালীন পরবর্তীতে একটারও কিন্তু এখান থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই। তো এবারে আসছে, মানে এবার তো তোমাদের 100% সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে, তো এবার আসতে পারে। বাট আমি বলবো যে তিল নাও, পলভঙ্গি ব্যালেন্স খুব বেশি ইম্পর্টেন্ট কোনো টপিক না। দেখো অনেক 2019 সালে একটা কোয়েশ্চেন করছে, একটা উদ্দীপক দেওয়া আছে, সেখানে বলছে যে পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে পাত্র একের বিকারকটি কিভাবে তুমি পরিমাপ করবে। এখন হোয়াট ইজ ভাইয়া বিকারক? তোমাকে ফার্স্ট অফ অল ওইটা জানতে হবে। বিকারক হচ্ছে ভাইয়া এমন একটা উপাদান যেটা দিয়ে আমি কোনো কিছুকে পরিমাপ করতে পারি। যেমন তুমি হচ্ছে পড়ছো না যে সিক্ত দ্রবণ পরীক্ষা, তাহলে কি করছো এখানে, যে কোনো একটা লবণ আননোন লবণ ছিল সেটাকে তুমি পরীক্ষা করছো। তো ওই যে জিনিসটাকে পরীক্ষা করছো ওটার জন্য তুমি বিভিন্ন উপাদান ইউজ করছো, যেমন ক্লোরিন ইউজ করছো, কখনো হিট দিছো। তাহলে এই যে তুমি যে জিনিসটা ইউজ করে তুমি ওই লবণটাকে আইডেন্টিফাই করলা, সেটাই হচ্ছে ভাইয়া বিকারক। তাহলে বিকারক সম্পর্কে তুমি একটা আইডিয়া পাইলা। এখন কথা হচ্ছে পাত্র একে কি আছে, H2CO3। তাহলে আমি এক্স কে এটা তো জানি না, তাহলে এক্সটা বের করতে হবে ফার্স্ট অফ অল। উদ্দীপকটা পুরাটা আসে নাই, আমি সরি এর জন্য। তো প্রশ্নে দেওয়াই ছিল, ঢাকা বোর্ড 19 সালে কোয়েশ্চেন খুললেই দেখবা যে এক্স এর পারমাণবিক সংখ্যা দেওয়া ছিল 11। তাহলে বলো তো পারমাণবিক সংখ্যা যদি 11 হয়, পারমাণবিক সংখ্যা, তাহলে বলো তো এটা কি হবে, সোডিয়াম হবে। তাহলে এই উপাদানটা কি আলটিমেটলি সোডিয়াম কার্বনেট, এই যে সোডিয়াম কার্বনেট। এখন এটার ভর কত, 2.6575। তাহলে আমি যদি একটা পেজ ইনক্লুড করে তোমাদেরকে একটু দেখাই দিই, যে সোডিয়াম কার্বনেট এর ভর হচ্ছে ভাইয়া 2.6575, এবং এইটাকে আমাকে পরিমাপ করতে হবে পলভঙ্গি ব্যালেন্স দ্বারা। তাহলে তুমি কিভাবে ম্যাপ করবা, যেহেতু বোর্ড পরীক্ষা তাহলে তোমাকে একটু লিখতে হবে। তো আমি বলে দিই যে হলো তুমি সুন্দর মতো একটা চাইলে ব্যালেন্স আঁকাইতে পারো। আমি সাজেস্ট করবো এই সিকিউ গুলাকে অ্যাভয়েড করার জন্য, কারণ এগুলোতে মার্ক চাইলেও স্যারেরা কাটতে পারে, বুঝছো? তো তুমি একটা চাইলে পলভঙ্গি ব্যালেন্স দেখাই দিতে পারো, এতে রাইডার, এরপরে দুইটা পরিমাপক আছে, এটা আঁকায়া তুমি কি করবা, রাইডার কনস্ট্যান্টটা বের করবা। ফার্স্ট অফ অল তুমি রাইডার কনস্ট্যান্ট বের করবা, বলবা যে হচ্ছে আমার দেখো তো এখানে দশমিকের পর কয় ঘর আছে, 4 ঘর আছে, তাহলে আমাকে রাইডার কনস্ট্যান্ট কত হইতে হবে, 0.0001 হইতে হবে, এত গ্রাম হইতে হবে। তাহলে তুমি এটা বের করবা, কিভাবে বের করবা, একটা ভর দিবা এমন যাতে এই ইকুয়েশন করার পরে কি হয়, এইটা আসে। তো এটা তুমি ক্যালকুলেটরে বের করবা যে এই ভরটা দিচ্ছ। তাহলে এইভাবে তুমি যখন লিখবা তারপরে তুমি বলবা যে এই পাশে আমি নুন ভর হিসেবে হচ্ছে কি নিব, ধরো 40 গ্রাম নিলাম, নেওয়ার পরে এই পাশের ভরটাকে আমি পরিমাপ করতেছি। তখন তুমি হচ্ছে একটু বাংলায় লিখবা, লিখে বলবা যে হচ্ছে ধরো 75তম ঘরে আসলো, তাহলে 75কে এই যে রাইডার ধ্রুবক দিয়ে গুণ দিবা,
দেওয়ার পরে যত হবে সেই ভ্যালুটার সাথে 40 যোগ করবা, করে বলবা যে এই পাশে তত পাচ্ছি, তখন দুটাকে বিয়োগ করে আলটিমেটলি তুমি এটাকে দেখাই দিবা। তো এইভাবে তুমি অ্যান্সারটা করবা। তো অ্যান্সারটা তুমি অনেকভাবে করতে পারো, তুমি গাইড দেখেও পারবা, বাট আমি তোমাকে যে জিনিসটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ভাই এইরকম সিকিউগুলো অ্যান্সার না করার জন্য, এটা সেফ, কারণ করলে এটা লাস্ট সময় এসে করবা। ওকে, প্রথমত এইগুলো লিখবা, স্যার এইগুলো দেখে তোমাকে যতটুকু নাম্বার দাও দিয়ে দিবে। ওকে, কিন্তু এগুলো অ্যান্সার করার কোনো সুনির্দিষ্ট স্পেসিফিক অ্যান্সার নাই, তো তুমি এইভাবে দেখাবা আগাবা, তাহলেই কিন্তু তোমার হবে। ওকে, তাহলে আমরা কিন্তু একটা টপিক শেষ করলাম। এখন আমরা আরেকটা টপিকে চলে আসি, সেটা হচ্ছে ভাইয়া ল্যাবরেটরির যন্ত্র। এখন তোমরা যারা কেমিস্ট্রি ল্যাব করছো বা কেমিস্ট্রি ল্যাব করছো বা জানি না করছো কিনা, বাট যদি করে থাকো তাহলে তোমরা কিন্তু ল্যাবরেটরির যন্ত্র সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া আছে। আমরা ওই যন্ত্রগুলোকে আরেকবার রিক্যাপ করে দিব, যাতে কি হয় যে তোমার পড়াটা ইজি হয়ে যায়, ওইগুলাই কিন্তু তোমার সিকিউতে আসে। ওকে, তো দেখো আমি তোমার মেইন বইটাকেই আবার হচ্ছে হলো তোমাকে একবার পড়াই দিব তোমার জন্য, যাতে পড়াটা একটু ইজিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো ল্যাবরেটরির যন্ত্রগুলোর ভিতরে প্রথম যেই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা এটা। দেখো তো এটা দেখতে কেমন, একটা সিলিন্ডারের মতো না? আমাদের সিলিন্ডারগুলো কেমন হয়, এমন হয় না? এবং সিলিন্ডারের গায়ে দাগ কাটা আছে, তাহলে দাগ কাটা থাকলে সেটাকে মেজার করতে পারবো না, তাহলে এই সিলিন্ডারের নাম হবে ভাইয়া মেজারিং সিলিন্ডার। এটার নাম কি বলো তো? মেজারিং সিলিন্ডার। এটা আমার বইয়ের পিডিএফ সুন্দর মতো দাগানো আছে, তোমরা জাস্ট একবার করে পড়ে নিবা, দেখবা যে সব ইনশাল্লাহ হয়ে গেছে। এখন বলো তো, এই যে মেজারিং সিলিন্ডার, এর একটা মুখ খোলা আর একটা মুখ কিন্তু বন্ধ আছে। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা কি মাপতে পারি? কোন একটা তরল পদার্থকে এখান থেকে আমরা পরিমাপ করতে পারি, কারণ এর ভিতরে তুমি তো অবশ্যই লিকুইডই ঢালবা, তাই না? আমরা কেমিস্ট্রি যতগুলো ল্যাবরেটরি ইউজ আছে সেগুলো ম্যাক্সিমামই কিন্তু লিকুইড নিয়ে করা হয় বা গ্যাস নিয়ে করা হয়, তাহলে আমি তরল পদার্থ পরিমাপ করতে পারি। এবং আমরা সেই তরল পদার্থের নির্দিষ্ট আসনের গাঢ় অ্যাসিড বা পানি পরিমাপ করার জন্য আমরা ইউজ করব সেই তরলটা কি গাঢ় অ্যাসিড অথবা পানি, সেটাকে আমরা পরিমাপ করে থাকি। ওকে, তো আরেকটা জিনিস যেটা তোমার জন্য এমসিকিউতে লাগে, সর্বনিম্ন আমরা কতটুকু মাপতে পারি দেখো তো? 1 ml পর্যন্ত মাপতে পারি। তুমি যদি তোমার পরীক্ষাতে মেজারিং সিলিন্ডার আসে তাহলে চাইলে একটা ছবি আঁকাইতে পারো, তার সাথে এই দুই একটা লাইন লিখে দাও, একবারে মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো হয়ে যাবে, বাকিগুলো তোমার লেখার দরকার নেই। ওকে, এরপরে দেখো 2 নম্বর যে জিনিসটা আমার দরকার হয় সেটা হচ্ছে আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স। দেখো তো, ফ্লাক্স মানে হচ্ছে এই যে এরকম, ফ্লাক্স মানে কি এমন, এই যে এমনটা হচ্ছে একটা ফ্লাক্স। ওকে, ফ্লাক্স, এই যে ফ্লাক্স। ওকে, জিনিসটা একটু ভালো করে আঁকাই, দেখো এই যে এটা একটা ফ্লাক্স, এই যে ফ্লাক্স হয়ে গেছে। এখন এটাকে মেজার করতে চাচ্ছি, এই যে দেখো এই যে একটা টোটাল ফ্লাক্স হয়ে গেছে। এখন এই ফ্লাক্সের মাধ্যমে যদি তুমি মেজার করতে পারো তাহলে এটা কি বলবো? মেজারিং ফ্লাক্স। এখন বলো তো, এইগুলোর ভিতরে আমরা কি রাখি? ফ্লুইড রাখি, তরল রাখি, এই জন্য এটাকে বলা হচ্ছে আয়তনিক ফ্লাক্সও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে সরু, এই গলাটা দেখো একটু সরু না? তার বডির তুলনায় কিন্তু গলাটা একটু সরু হয়ে থাকে, তো এটা দেখে তোমরা বুঝতে পারো। এখন এই যে দেখো আমাদের মেজারিং ফ্লাক্স, এখন বলো তো মেজারিং ফ্লাক্সের কাজটা কি? এটাতে আমরা কোনো কিছুকে কন্টেইন করি, টিসি, এটাকে কি বলে? টিসি, মানে এটাতে কোনো কিছু রাখা হয়। কোনো কিছু কেমিক্যাল ল্যাবরেটরিতে গবেষণা করতে হবে, তো গবেষণা করার জন্য তোমার ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে না? ওই ইনগ্রিডিয়েন্টসগুলো কোথায় রাখবা? এই মেজারিং সিলিন্ডারগুলোতে রাখবা, এই ফ্লাক্সগুলোতে রাখবা। ঠিক আছে, ওকে। এরপরে যে জিনিসটা লাগবে ভাই সেটা হচ্ছে বুরেট। কি লাগবে বলো তো? বুরেট। বুরেটটা কেমন দেখো তো, এই যে বুরেটটা হচ্ছে ভাই এটা, খেয়াল করে ছবি দেখলে পারবা। আচ্ছা, এটার সাথে আমার একটা হিস্ট্রি আছে, আমি নটরডেম কলেজে পড়ছি, তো আমাদেরকে কেমিস্ট্রি ল্যাবে অনেক বেশি সিনসিয়ার থাকা লাগতো। তো বুরেট খেয়াল করলে দেখবা তার দুইটা মুখই কিন্তু ওপেন। দেখো এই যে এটা একটা চলো, আচ্ছা আমরা বুরেট পড়তেছি, বুরেটের ছবিটা এখানে ইনক্লুড করে নাই। আচ্ছা, বুরেট জিনিসটা হচ্ছে এরকম ভাইয়া, এই যে দেখো এই যে এটা হচ্ছে একটা বুলেট। ওকে, বুলেটের গায়ে এভাবে দাগ কাটা থাকে, তো কি হয় যে এই জায়গাটাতে আমরা কোনো কিছু রেখে দিতে পারি, এই জায়গাটা কি করতে পারি? কোনো কিছুকে ধরে রাখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই যে ক্ষুদ্রতম কতটুকু মাপা যায়? 0.1 সেন্টিমিটার কিউব পর্যন্ত আমরা মাপতে পারি। তুমি এতটুকু মনে রাখো তাহলেই হবে, এর বেশি আর কিছু লাগবে না। আচ্ছা, এইরকম যন্ত্রটার নাম হচ্ছে বুলেট, যেখান থেকে আমরা 0.1 সেন্টিমিটার মাপতে পারি। এবং এখানে কি করা হয়? এক মুখ খোলা আরেক মুখ বন্ধ, তুমি এখন নিজের থেকে লিখতে পারবা না, এখানে কোনো কিছু কন্টেইন করা হচ্ছে, এই তো লিখে দাও, তাহলে হয়ে গেল। বুলেট নিয়ে আসলে তুমি এতটুকু লিখতে পারলে তো তোমার হয়ে যাচ্ছে। এরপরে আসো ভাইয়া পিপেট। পিপেটটা অনেক মজার জিনিস, খেয়াল করে দেখো, এই যে দেখো পিপেটটা তুমি কেমনে চিনবা? তার দুইটা মুখই খোলা থাকবে এবং মাঝখানে একটু ফোলা থাকবে, এইভাবে আমি মনে রাখতাম, দুইটা মুখই খোলা থাকবে, মাঝখানে একটু ফোলা থাকবে। এই পিপেটের অনেক হিস্ট্রি আছে আমার সাথে। তো আমি যেটা বলতেছিলাম, আমি নটরডেম কলেজে পড়ছি, তো আমাদের কেমিস্ট্রি ল্যাবটা অনেক সিনসিয়ারলি হইতো। তো পিপেট দিয়ে কোনো কিছুকে তুলতে হইতো, মানে হচ্ছে এক মুখ দিয়ে চুষুক দিতে হইতো, আর এখানে একটা ধরো সলিউশন থাকতো, তো সলিউশন থেকে কিছু উপাদান উপরের দিকে উঠতো, তো একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত এটাকে তোলা লাগে। তো আমি একবার করছি কি,
সাক করছি, মানে এখান থেকে এক মুখ দিয়ে আমি হচ্ছে চোষণ পাচ্ছি। তো কি হয়েছে, যে মানে মানে টেস্ট টিউবটা ছিল, টেস্ট টিউবের ভিতরে যে উপাদানটা ছিল সেটা পুরাটা ওভারফ্লো হয়ে আমার মুখের ভিতরে ঢুকে গেছে। তো এটা কিন্তু যারা ফার্স্ট টাইম করে তাদের সাথে কিন্তু খুবই কমন হয়ে থাকে, বুঝছো? তো এখান থেকে তুমি কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারো যে দুই মুখ খোলা মাঝখানে একটা ফোলা, এটা হচ্ছে ভাইয়া পিপেট। তাহলে পিপেট দিয়ে আমরা কি করব, পিপেট দিয়ে আমরা কোনো কিছুকে তুলে আনবো, আইনে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন করব, এটার জন্য আমরা পিপেটটাকে ইউজ করি। বুঝতে পারছো? তো রিডিং দিবা, ইনশাল্লাহ বুঝবা। তো এই চ্যাপ্টারটাতে আমার পড়ানোর থেকে আসলে তোমার পড়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি পড়াই দিলেও আসলে তুমি যদি একবার রিডিং না পড়ো জিনিসটা পারবে না। তো আমি খুব সামারিভাবে মেইন বই থেকে যতটুকু দরকার দাগিয়ে দেওয়া পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা একবার পড়ে জিনিসটাকে অ্যান্সার করতে পারো। লাস্টলি তুমি এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করবে আসলে। আসো এরপরে আসো ভাইয়া, পিপেট গেল। তো পিপেট বাকি যে জিনিসগুলো আছে চাইলে একবার পড়ে নিতে পারো। এই যে এরপরে আসো বিকার। ওকে, বিকারটা দেখো এই যে এরকম একটা উপাদান। তো বিকারেও কোনো কিছুকে হোল্ড করা হয়, আসলে হোল্ড করে আমরা এই জিনিসটা কোনো কিছুকে এই জিনিস এখানে রাখি, এটা হচ্ছে ভাই বিকার। তাছাড়া এমন কিছু না, দুই এক প্রান্ত বন্ধ আরেক প্রান্ত খোলা, এখানে আমরা রাখি, তুমি নিজের মতো করে লিখতে পারবা। এরপর দেখো এখানে বিভিন্ন ইউজ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ইউজ করা হয়ে থাকে, ব্যবহারটা একবার পড়ে নিবা তাহলেই হবে। আসো এরপরে আসো ভাইয়া, আমরা কিছু ফ্লাক্স সম্পর্কে আইডিয়া নিই। দেখো তো এই ফ্লাক্সটা মনে আছে নাকি? এটা আমি বলেছিলাম ভলিউমেট্রিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স বলছিলাম, তাই না? এখন দেখো ফ্লাক্সটা একটু চেঞ্জ হয়ে কেমন হয়ে গেছে, এখন একটু ত্রিকোণাকৃতির বা ত্রিভুজের মতো হয়ে গেছে। তো এটার নামই হচ্ছে ভাই কনিক্যাল ফ্লাক্স। এটার নাম কি? কনিক্যাল ফ্লাক্স। মনে রাখবা কনিক্যাল ফ্লাক্স আমরা ট্রাইট্রিশন ইউজ করে থাকি। ট্রাইট্রিশনটা কি? কেমিস্ট্রি সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার তুমি যদি পড়ে থাকো ট্রাইট্রিশন কি এই জিনিসটা তুমি জানো, আমি বিশ্বাস করি তুমি এই জিনিসটা বুঝো। তো ট্রাইট্রিশনের মাধ্যমে কোনো একটা যে পদার্থকে বেসিক্যালি আইডেন্টিফাই করা হয় রং পরিবর্তনের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি, এই যে এই কনিক্যাল ফ্লাক্সটা ইউজ করে থাকি। ঠিক আছে? তো মনে রাখবা টাইট্রেশনের ক্ষেত্রে এমসিকিউ তো খুবই আসে, টাইট্রেশনের ক্ষেত্রে কি কি ইউজ করা হয়, বুরেট ইউজ করা হয়, কনিক্যাল ফ্লাক্স ইউজ করা হয়, আর পিপেট ইউজ করা হয়। এই যে একটু আগে বললাম দুই প্রান্ত খোলা মাঝখানে একটা ফোলা, এটা হলো পিপেট। বিকারটা বুরেটটা আগের পেজে দেখাই আসছি, আর এখন হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, এই তিনটা ইউজ করা হয়। তাহলে তিনটা যখন আসে তাহলে আরেকটা দিলেই কিন্তু একটা খুব সুন্দর এমসিকিউ হয়ে যায়। মেডিকেলে কিন্তু এগুলো খুবই আসে। ওকে, তো চলো কনিক্যাল ফ্লাক্স সম্পর্কে আইডিয়া পাইলাম। এরপরে হচ্ছে ভাই ফানেল। ফানেলটা হচ্ছে ভাই এই যে দেখো বেসিক্যালি এখানে কোনো কিছুকে ধরে রাখার জন্য আমরা ফানেলটাকে ইউজ করে থাকি, জাস্ট এতটুকু মনে রাখো তাহলেই হবে। ওকে, আর কিছু লাগতেছে না এখান থেকে। এটা হলো সামারি, এটা আমার হাতে লেখা সামারি। অ্যাডমিশনের সময় এগুলো খুবই কাজে দিত আমার, আমি নিজের মতো করে লিখে রাখছি। দেখো তুমি যদি জাস্ট ভাইয়া এতগুলা পিডিএফ এত বড় জিনিস আমি পড়তে যাচ্ছি না, তুমি চাইলে কিন্তু এতটুকু পড়তে পারো। এখানে কিন্তু ভাই সব কিছু জিনিস ইনক্লুড করা আছে, ইম্পর্টেন্ট এমসিকিউগুলো বা যেগুলো তোমার জন্য দরকার। ওকে, তো লাস্টলি আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে ভাইয়া টেস্ট টিউব। সেটা কি ভাইয়া? টেস্ট টিউব। এটা এখানে আমি ইনক্লুড করি নাই, তো বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভাইয়া টেস্ট টিউব। ওকে, এখন টেস্ট টিউবটা কি বলতো, ওই যে তুমি যা দেখে আসছো সেই জিনিসটা হলো টেস্ট টিউব। তবে টেস্ট টিউবটা কি হয়, এখানে একটু বাঁকা থাকে, এটা হচ্ছে ভাই টেস্ট টিউব। ওকে, তো টেস্ট টিউবে এরকম ভাবে দাগ কাটা থাকে। আমরা টেস্ট টিউবের ভিতরে কি করে থাকি, কোনো কিছুকে ধারণ করি, কি করে ধারণ করা হয়ে থাকে, ধারণ করি, ধারণ করে কি করি, এক্সামাইন করি, এক্সামিনেশন করি, এক্সামিনেশনের জন্য আমরা ধারণ করে থাকি। আর একটা জিনিস মনে রাখবা, টেস্ট টিউবটা কাঁচ পাত্র দিয়ে তৈরি হয়ে থাকে, কাঁচ দিয়ে তৈরি হয়ে থাকে। আর টেস্ট টিউব দিয়ে কোনো কিছুকে যখন মেজার করি তখন লোয়ার মেনিসকাসে মেজার করা হয়। তো তুমি যদি টেস্ট টিউবে কোনো কিছুকে রাখো, তুমি যদি কখনো দেখো, দেখবা টেস্ট টিউবের জিনিসটা এইভাবে থাকে। এই লোয়ার মেনিসকাসে আমরা টেস্ট টিউবটার পরিমাপটা ইউজ করে থাকি। লোয়ার মেনিসকাস, এটাকে কি বলে? লোয়ার মেনিসকাস, মেনিসকাস, এই লোয়ার মেনিসকাসের দিকে আমরা মেজারমেন্টটা করে থাকি। ওকে, এই জিনিসটা মনে রাখবে, এটা হচ্ছে অবতল, হ্যাঁ উত্তল না, এটা অবতলই থাকে। ওকে, তো এতটুকু মনে রাখবো। আরেকটা হচ্ছে ভাই টেস্ট টিউবে যদি আমরা হিট দেই, তাহলে আমরা কিন্তু ডিরেক্টলি হিট দিব না, আমরা একটা তার জালি দিয়ে নিব। এখানে একটা তার জালি নিব, তার জালি দিয়ে আমরা হচ্ছে হিট দিব। হিট দেওয়া হয় কি দিয়ে? বুনসেন বার্নার দিয়ে হিট দেই। আর টেস্ট টিউবটা ধরার জন্য একটা হোল্ডার থাকে, ওটার নাম হচ্ছে ভাই টেস্ট টিউব হোল্ডার। এটার নাম কি? টেস্ট টিউব হোল্ডার, টেস্ট টিউব হোল্ডার। তো তুমি যদি এতটুকু জানো, আর টেস্ট টিউবে হিট দেওয়া হয় কিভাবে বলো তো? টেস্ট টিউবে হিট দেওয়া হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কয় ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ভাই এতটুকু তুমি যদি টেস্ট টিউব সম্পর্কে জানো, টেস্ট টিউবের আর কোনো কিছু বাকি থাকে? আর কিচ্ছু বাকি থাকে না, তুমি একবার বইয়ে রিডিং দিয়ে দিবা, সব হয়ে গেছে। তো দেখো আমরা সিকিউতে চলে আসি। দেখো আমাদের সিকিউতে কি বলছে, এ বি সি আমরা একটু ফাইন্ড আউট করি। আমি বিসি এখনো পড়াই নাই, আমরা বিসি পড়বো যখন তখন ফাইন্ড আউট করতে পারবো, সমস্যা নেই। এই জিনিসটা আমাদের কোন ছবির সাথে মিল আছে রে? টেস্ট টিউবের সাথে। তাহলে আমাদের উদ্দীপকটা কি নিয়ে? টেস্ট টিউব নিয়ে। তাহলে আসো আমাদের যেই জিনিসটা পড়াইলাম
তার টপিকের আন্ডারে কি আছে, এটা আছে, তাহলে আমরা গ নাম্বার করব। ঘ নাম্বারটা আমরা পরবর্তী টপিকের আওতায় করবো, কোনো সমস্যা নেই। কি বলছে দেখো, এই চিত্রে মানে টেস্ট টিউব যন্ত্রটা উত্তপ্ত করার কৌশল বর্ণনা করো। এখন তুমি খালি উত্তপ্ত করার কৌশল না, তুমি পুরাটাই বর্ণনা করো। যদি তোমার পা একদম এমন জায়গায় চলে আসতো যে তুমি সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারছো না, তুমি বাধ্য হয়ে ফার্স্ট চ্যাপ্টার থেকে অ্যান্সার করছো, আর তোমার কোশ্চেনে টেস্ট টিউব আসছে, তাহলে তুমি 3 নাম্বারের জন্য কি করবা ভাইয়া, পুরাটাই লিখে দিবা। তুমি তো ভাইয়া ঝুঁকি নিতে পারো না, পুরাটাই লিখে দিবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু ওই কোশ্চেন সিকিউ হয়ে গেল। দেখো আচ্ছা, সেম কোশ্চেন, নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো এগুলো সব বহুত আগে আসা কোশ্চেন, 10-এর বা 17-তে আসা কোশ্চেন, আসলে রিসেন্টলি এগুলো থেকে খুব কিছু কোশ্চেন আসে নাই। খেয়াল করো তো ভাইয়া, এটা কি মেজারিং সিলিন্ডার না? ছবি দেখে এখন বুঝতে পারতেছো না? এটার নাম মেজারিং সিলিন্ডার। সিলিন্ডার কিভাবে মনে রাখবো, সিলিন্ডার শেপ মেজার করা আছে। এটা কি বলো তো, বিকার না? এই যে দেখো, দেখে বোঝা যাচ্ছে বিকার। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার না, এটা মেবি পিপেট হবে। আচ্ছা, এটা মেজারিং সিলিন্ডার না, ওয়েট, এটা মেবি পিপেট। দেখো এক প্রান্ত আছে, আরেক প্রান্ত মেবি এদিকেও আছে, তাহলে এটা হয়ে যাবে পিপেট। ওকে, বাট এই জিনিসটা দেখো তো, এটা মেজারিং সিলিন্ডার, বোঝাই যাচ্ছে মেজারিং সিলিন্ডার। সিলিন্ডার, আচ্ছা আমরা ফাইন্ড আউট করে ফেলছি। এখন তোমাকে কোশ্চেন করা হচ্ছে, এটা অন্য কিছু হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে আসলে যে 2 এবং 3, তার মানে কি বিকার এবং মেজারিং সিলিন্ডার ব্যবহারের তুলনামূলক আলোচনা করো। তাহলে তোমাকে আমি 2 আর 3 বিকারও তোমাকে দেখাই দিছি, সিলিন্ডার মেজারিং সিলিন্ডারও দেখাই দিছি, এখন তুমি জাস্ট ওইখান থেকে এক্সপ্লেন করো, তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তো পারবা ইনশাল্লাহ। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, কি বলছে যে আমার হচ্ছে একজন ছাত্র ল্যাবরেটরিতে এক্স পদ্ধতিতে 10 মিলিগ্রামের চেয়ে কম পরিমাণ এবং ওয়াই পদ্ধতিতে এত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড নমুনা নিয়ে কাজ করে। এখন উদ্দীপকের অ্যাসিডটির মোলার ঘনমাত্রা, এটা তো এই চ্যাপ্টারের কোশ্চেন না, তাহলে এটা হচ্ছে কোন চ্যাপ্টারের কোশ্চেন, মোলারিটি। তাহলে মোলারিটি তো তোমরা শিখবা, বাট কোন পদ্ধতিটা বেশি পরিবেশ বান্ধব। আচ্ছা আচ্ছা, আমরা এখনো এই জিনিসটা এখনো পড়াই নেই, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা যখন পড়াই দিব তুমি এই কোশ্চেনটাও অ্যান্সার করতে পারবে, এটা আমরা পরে অ্যান্সার করব। তো এটা অন্য একটা টপিকের আওতায়, তো এটা কোনো টেনশন নিও না, আমরা এটা পরে অ্যান্সার করব। আসো আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে আসি, সেটা মানে নেক্সট টপিকে চলে আসি, সেটা হলো ভাইয়া স্বাস্থ্য ঝুঁকি। কোন টপিকটা? স্বাস্থ্য ঝুঁকি। তাহলে আমরা এখন যে টপিকটা নিয়ে পড়তেছি সেটা হলো ভাইয়া স্বাস্থ্য ঝুঁকি। তো দেখো, আমরা যে কেমিক্যালগুলো কেমিস্ট্রিতে ইউজ করতেছি বা ল্যাবরেটরিতে ইউজ করতেছি, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের বডিতে বা আমাদের পরিবেশে কোনো না কোনো ক্ষতি করতেছে। তো এই ক্ষতিটা নিয়েই কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে অনেক কিছু এক্সপ্লেন করা হয়েছে। তো আমি এখন যে টপিকটা তোমাকে পড়াবো, এটা অ্যাট এ টাইম সিকিউ এর জন্য লাগবে, এমসিকিউ এর জন্য লাগবে। আমি বলবো বেশি এমসিকিউ এর জন্য লাগবে, সিকিউতে তোমরা আসলে অ্যান্সার করতেও পারো, নাও পারো, বাট এটা এমসিকিউ এর জন্য লাগবেই। তো স্বাস্থ্য ঝুঁকির জন্য আমাদের কতগুলা হ্যাজার্ড সিম্বল ইউজ করা হয়। কি করা হয়? সিম্বল। এই সিম্বলগুলো তোমাকে জানা লাগবে, এবং এটা দিয়ে কি মিন করছে সেটা জানা লাগবে, এর এককটা জানা লাগবে, এবং এই বিষাক্ত পদার্থগুলোর এক্সাম্পল জানা লাগবে। এটা আজীবন তোমার লাগবে, মানে টিল অ্যাডমিশন তোমার এই জিনিসটা লাগবে। তো দেখো, আমি কিন্তু সবগুলা কিভাবে মুখস্থ করতে হয় ছন্দ সহ এখানে লিখে দিছি, তুমি জাস্ট এটা একবার পড়বা তাহলেই হয়ে যাবে। দেখো, এই যে কঙ্কাল, যখন কোনো কঙ্কাল বা কঙ্কালের সাথে হাড্ডি, এটাকে কি বলবা? যেটাই খুশি বলতে পারো। এটা কি? এটা একটা কঙ্কাল। যখন এটা একটা কঙ্কাল, এটা 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 কিসের কিকে নির্দেশ করতেছে? টক্সিক জিনিসটাকে। টক্সিকের ফার্স্ট ওয়ার্ড কি ভাইয়া? টি। তাহলে এটার প্রতীক কি হবে? টি হবে। ওকে, এবং এই বিষাক্ত পদার্থগুলো কি তুমি মনে রাখবা, লিনা কাকার বাড়ি গেল। লতে ভাইয়া লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, নতে সোডিয়াম, কতে ক্যাডমিয়াম, পরের কতে ক্রোমিয়াম, বাড়িতে হলো বেরিয়াম ক্লোরাইড। দেখো, একটা ছন্দ দিয়ে তোমার কিন্তু বিষাক্ত পদার্থ সব হয়ে গেল। তাহলে তুমি এই যে সিম্বলটা কি জানো, এটা দিয়ে কি নির্দেশ করছে? টক্সিক বা বিষাক্ত। এটার প্রথম ওয়ার্ড টি, তাহলে এটা সিম্বলটা কি হবে? টি হবে। এক্সাম্পল কি তুমি পারো, এইভাবে তোমাকে প্রত্যেকটা পড়া লাগবে। টি প্লাস মানে হচ্ছে বা অতিরিক্ত বিষাক্ত, মানে কি পজিটিভ, মানে কি জিনিসটা আরো ইনক্রিজ হয়েছে না? তাহলে টি প্লাস মানে ভাইয়া অতিরিক্ত বিষাক্ত ইন্ডিকেট করছে। লা সি কা, না সি মা, এই ওয়ার্ডটা দিয়ে তুমি মনে রাখবা। নতে ভাইয়া নিকোটিন, সতে হচ্ছে ভাইয়া সার্কো মানে সায়ানাইড যৌগ, আর মাতে হলে ভাই মার্কারিক লবণ। তাহলে তুমি এই যে ছন্দটা দেখো, তাহলে তুমি সব পারবা এখন। তো একইভাবে তুমি পড়ো, এক্সেন মানে হচ্ছে ভাইয়া ক্ষতিকারক, ছন্দটা দেখে তুমি পড়ে নিবা যে অ্যান্টি ফ্রিতে ফোকা মেরে ফ্লোরে পেইন্ট করলো। তাহলে এই ছন্দ দিয়ে কিন্তু তুমি হার্মফুলের সবগুলো এক্সাম্পল পারবা। একইভাবে ভাইয়া এক্স আই, তার মানে কি হবে? এক্স এন মানে হচ্ছে ভাই পরিবেশের ক্ষতিকারক, এক্স আই মানে আইতে ইরিটেট, আইতে কি? ইরিটেট বা উত্তেজক। এরপর দেখো আগুনের ছবি আছে, তাহলে বুঝতে পারছো এটা দাহ্য। এরপর এটাতে দেখো দাহ্যের সাথে প্লাস আছে, তার মানে অতিরিক্ত দাহ্য।
শেষ, সবগুলোর কিন্তু আমি একটা ছন্দ দিয়ে রাখছি, তোমরা পড়বা, দেখবা একদম একদম টিল অ্যানিমেশন পর্যন্ত তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর দেখো একটা বিষাক্ত বিস্ফোরণের ছবি আছে, তাহলে এটা বিস্ফোরক। পরিবেশের ছবি আছে, তাহলে পরিবেশের জন্য ক্ষতিকারক। এরপর এটাতে দেখো, এই যে দেখো একটা বৃত্ত আঁকানো, তার উপরে আগুন দেওয়া, তার উপরে কি দেওয়া, আগুন দেওয়া, তাহলে এটা হলো জারক। খুবই ইম্পর্টেন্ট এটা, বুঝছো? একটা বৃত্ত আঁকানো, তারপরে আগুন দেওয়া, তার মানে এটা জারক। এরপরে ভাইয়া হাতের ছবি দেওয়া, তাহলে ক্ষয়কারক, হাতে পড়লে ক্ষয় হবে, তাহলে ক্ষয়কারী। এরপরে ভাইয়া এই যে দেখো এটা ট্রেফয়েল বা তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়তে তুমি এরকম ছবি কিন্তু অনেকগুলো গাড়িতে দেখবা, গাড়ির পেছনে এই ছবিটা থাকে, তার মানে কি এর ভেতরে যে উপাদানগুলো থাকে সেটা হলো তেজস্ক্রিয়টাকে ইন্ডিকেট করে। তারপরে তাহলে ভাই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই তো ভাইয়া হয়ে গেল, আর কিছুই নাই কিন্তু এখানে। ওকে, তো চলো সিকিউ গুলো দেখো। দেখো এই যে আমরা টেস্ট টিউব, এটা কি টেস্ট টিউব, এখন আমরা চিনি। এই জিনিসটা কি বলতো, জারক পদার্থ, এই যে একটু আগে দেখে আসলাম। আর এটা কি বলতো, উত্তেজক। উত্তেজক, আচ্ছা উত্তেজক হইতে পারে, এক্সাই ইরিটেট হইতে পারে, এক্সএন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা অলরেডি দেখে আসছি না, এই যে দেখো, এই যে দেখে আসছি, এক্সএন হার্মফুল বা ক্ষতিকারক, আর এক্সাই ইরিটেট, ডিপেন্ড করতেছে এন আছে না আই আছে। আর এটা কি, এই যে দেখো জারক। তাহলে তোমাকে বলে দিছি, এখন তোমাকে বলছে যে দ্রব্যটির দেখো তুমি এখন সংকেতগুলো সম্পর্কে জানো। তাহলে এই দুইটার স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবা, এই যে দেখো তুমি এখানে পড়ো, সবগুলাই কিন্তু দেওয়া আছে। যে সংরক্ষণ করবা কিভাবে, তুমি যদি সংরক্ষণ করতে পারো তাহলে স্বাস্থ্য ঝুঁকি কমাইতে পারবা। উত্তেজক পদার্থ, জারক পদার্থগুলা, এরা কিন্তু যে কোনো জায়গায় খুব দ্রুত বিক্রিয়া করে, তাহলে জারক পদার্থগুলাকে তোমাকে কি করতে হবে, একটা টেস্ট টিউবের ভিতরে বদ্ধ করে রাখতে হবে, ভালো মতো সিলিং করে দিতে হবে, সূর্যের আলোর সংস্পর্শে আনা যাবে না, অন্য কোনো যে কোনো পদার্থের সাথে ইউজ করা যাবে না, এগুলো উদ্দায়ী হয়, তাহলে এগুলো ইউজ করার সময় তোমাকে মাস্ক পরে নিতে হবে, চোখে একটা গগলস ইউজ করতে হবে, হাত গ্লাভস ইউজ করতে হবে, অর্থাৎ হোল প্রোটেকশন নিয়ে তোমাকে কাজ করতে হবে। প্রত্যেকটার জন্য তুমি সেম অ্যান্সার দিতে পারবা, কোনো টেনশন নাই, তুমি প্রত্যেকটাতেই ওয়ার্ডগুলো ইউজ করবা, তাহলেই হয়ে গেল। তাহলে তোমার যে কোয়েশ্চেন করছে বি এবং সি, অর্থাৎ জারক এবং উত্তেজক, তুমি সেম অ্যান্সারটাই দিয়ে দাও, দেখবো যে তোমার হয়ে গেছে। তার সাথে তুমি একটু লিখে দাও, জারক পদার্থ দেখতে এমন হয়, তারপরে এর এক্সাম্পলগুলো এইটা, এরা খুবই বেশি কি করে থাকে, রিয়েকশন করে থাকে, এই জন্য তাদেরকে এইভাবে সংরক্ষণ করতে হবে। লিখো, দেখবা যে তোমার যদি একদম পা মাটিতে থেকে যায়, লাস্ট ওয়েতে তুমি এটা অ্যান্সার করবে, বাট তুমি যদি ওইভাবে করতে পারো একটু গুছাই, তাহলে দেখবা যে তুমি এখান থেকে ভালো মার্ক পাচ্ছ, বুঝছো? কোনো সমস্যা নেই। দেখো বাকি কোয়েশ্চেনগুলো তুমি এখন পারবা। আচ্ছা একটু উলট পালট হয়ে গেছে, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে প্রত্যেকটা পড়াই ফেলছি না, প্রত্যেকটা পাত্র পড়াই ফেলছি। এখন বলছে দ্রবণটি প্রযোজ্য হ্যাজার্ড প্রতীকটা অঙ্কন করো। আচ্ছা এখন হ্যাজার্ড প্রতীক মানে হচ্ছে এই যে এই পাত্রগুলোতে আমরা যেগুলো ইউজ করি সেগুলো কি বলতো, সেগুলো ম্যাক্সিমাম অ্যাসিড বা ক্ষার হয় না, কি হয়, অ্যাসিড বা ক্ষার হয়। কোশ্চেনে বলা হচ্ছে এই যে দ্রবণগুলো, এখন তুমি প্রত্যেকটা দ্রবণের আইডিয়া পাও না, দুই প্রান্ত খোলা, মাঝখানে ফোলা, পিপেট, এটা কি মেজারিং সিলিন্ডার, এটা কি ফ্লাক্স, আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স। ওকে, এই এই যে এই উপাদানগুলো, এইগুলোতে আমরা ম্যাক্সিমাম কি করি, অ্যাসিড বা ক্ষারগুলা নিয়ে পরীক্ষাগুলা করি। তাহলে এইখানে এই পাত্রগুলোতে নেওয়া অ্যাসিড বা ক্ষারের জন্য কোন হ্যাজার্ডটা তোমার হচ্ছে হবে বলো তো? অ্যাসিড বা ক্ষারের জন্য কি হয়, তুমি যদি এক্সাম্পলগুলো পড়ে আসে আবার এটা দেখা শুরু করে, তাহলে বুঝবে অ্যাসিড বা ক্ষার ক্ষয় তৈরি করে, কি করে, ক্ষয় করে, তাহলে ক্ষয়কারী। এই প্রযোজ্য হ্যাজার্ডটা কি হবে, ক্ষয়কারী হবে। তো যদি ক্ষয়কারী হয় তাহলে হাতের ছবি আঁকাবা, এই আমার হাতের ছবি ভালো হয় না, হাতের ছবি আঁকাবা, দেখাবা যে হাতের উপরে পড়তেছে। এর এক্সাম্পল কি, অ্যাসিড তীব্র, অ্যাসিড তীব্র ক্ষার, কয়েকটি নাম দিয়ে দিবা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিবা। দেওয়ার পরে অঙ্কন করবা, এই যে অঙ্কন করতে হবে, তারপরে তার ব্যাখ্যা করে দিবা, শেষ। দেখছো? তাহলে তোমাকে বুঝতে হবে, এটা কিন্তু ইনডিরেক্টলি কোয়েশ্চেন। তোমাকে ইনস্ট্রুমেন্ট দিয়ে দিছে, ইনস্ট্রুমেন্ট আমরা কি করি, অ্যাসিড ক্ষার পরীক্ষা করি, তাহলে অ্যাসিড ক্ষারটা কোন হ্যাজার্ড, এটা ক্ষয়কারী হ্যাজার্ড। এরপরে তুমি ক্ষয়কারী সম্পর্কে তোমার ইচ্ছা মতো লিখে দাও, কারণ তুমি জানো যে এখানে কিন্তু কোনো লজিক মানে ম্যাথের মতো কিন্তু নাম্বার না, মানে ম্যাথের মতো না যে তুমি এক লাইন লিখলে নাম্বার পেয়ে যাবে, এখানে কিন্তু কিছু লিখতে হবে, তো তুমি কিছু লিখে দাও, শেষ। ওকে, পরবর্তী কোশ্চেনে আসো, কি বলছে দেখো, যে তোমার কাছে চারটা জিনিস দেওয়া আছে, দিয়ে বলছে যে এই যে যৌগসমূহের অপরিণত ব্যবহারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কি না সেটা সম্পর্কে আইডিয়া নিতে বলছে। খেয়াল করো তো, এই যে এ বি সি ডি চারটা উপাদান দিয়ে দিছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি ক্ষার না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কি জারক না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা বিজারক, তবে হচ্ছে দেখো এটা হচ্ছে অ্যালকোহল। তুমি যদি, তোমাকে যদি আমি যা যা পড়াই ফেলছি তুমি যদি একটু ভালো করে পড়ো বা একবার দেখে আসো, দেখবো প্রত্যেকটাই কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে পড়ে যাচ্ছে। যদি এটা প্রত্যেকটাই কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে পড়তেছে, এখন সুন্দরভাবে তুমি ওই ক্যাটাগরির একটা ছবি আঁকাও, আঁকানোর পরে কিছু এক্সাম্পল দাও, তোমাকে ছন্দও দিয়ে দিয়েছি, এরপরে তুমি কমনলি লেখো যে এটা
অ্যাসিড, তার মানে কি এটা ক্ষয় করতেছে, তাহলে এটাকে কি আমাকে সংরক্ষণ করতে হবে একটা প্লাস্টিকের পাত্রের ভিতরে, এটার ভিতরে পানি ইউজ করা যাবে না, এটাকে সিলিং করে রাখতে হবে, সবগুলোর জন্য তুমি সেম অ্যান্সারটা লিখো, কোনো সমস্যা নেই। বাট তোমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আমি বলছি যে এইখানে আমার পড়ানো থেকে তোমার পড়াটা কিন্তু অনেক বেশি, আমি কিন্তু তোমাকে দিয়ে দিছি, এখন তোমাকে জাস্ট পড়তে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তারপরে সেম ভাবে এটাও সেম হোমওয়ার্ক, এটাও দেখবা সেম জিনিস, তারপরে এটাও কিন্তু সেম দেখে নিবা। এখন আসো ভাইয়া আমরা নেক্সট টপিকে চলে আসি, যে আমরা এতক্ষণ ধরে স্বাস্থ্যের জন্য ঝুঁকি যেইগুলা সেগুলো সম্পর্কে জানলাম, যে কিছু আছে উত্তেজক, কিছু আছে পরিবেশের জন্য ক্ষতিকারক, এগুলোর একটা আইডিয়া পেলাম, ছবি আঁকানো শিখলাম, তারপরে এক্সাম্পলগুলো দেখলাম, ছন্দ দিয়ে মনে রাখলাম। এখন আমার যে জিনিসটা লাগবে ভাইয়া, এটাকে কিভাবে আমরা সংরক্ষণ করব, কি করব, সংরক্ষণ করব কিভাবে। তো সংরক্ষণ করার জন্য কি কি লাগবে, আচ্ছা মনে হয় একটু পেজটা ইয়া হয়ে গেছে, আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা আচ্ছা, আমাদের জন্য এত কিছু লাগবে না, আমরা জাস্ট হচ্ছে সংরক্ষণ করব কিভাবে দেখো, যে আচ্ছা একটু ওয়েট করো। ওকে, আমরা সিকিউ গুলো আগে সলভ করি, তারপর দেখি যে কিভাবে সংরক্ষণ করতে হচ্ছে। ওকে, দেখো যে সেম জিনিসটা তুমি যা যা পড়লে এতক্ষণ ধরে, তুমি কিন্তু এখন নিজে নিজেই সংরক্ষণ করতে পারবা। এখন তোমার কাছে ওই যে যেটা বললাম, যে তোমার কাছে এখন একটা ক্ষয়কারী পদার্থ আছে, এখন ক্ষয়কারী পদার্থ কি বলতো, অ্যাসিড বা ক্ষার। তো অ্যাসিড বা ক্ষার তোমার যদি দেওয়া থাকে, তাহলে তুমি এটাকে কিভাবে সংরক্ষণ করবা, তোমাকে অবশ্যই সংরক্ষণ করতে হলে যে নেক্সট স্টেপগুলো ফলো করতে হবে, যে এটাকে একটা কাঁচ পাত্রে রাখতে হবে বা প্লাস্টিকের পাত্রে রাখতে হবে, এটাকে সিল করে রাখতে হবে, এটাকে যখন ইউজ করবো তখন মুখে কি করতে হবে, মাস্ক পরতে হবে, চোখে গগলস পরতে হবে, হাতে হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে। অ্যাসিড কখনো পানির সাথে মিক্স করা যাবে না, পানির ভিতরে ফোটাই ফোটাই অ্যাসিড মিক্স করতে হবে। তাহলে এই যে তুমি ওয়ার্ডগুলো লিখতেছো, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ এ পয়েন্ট। তাহলে দেখো তোমাকে যখন বলছে সংরক্ষণ কৌশল, ওই একই সিকিউ চলে আসে কুমিল্লা বোর্ড 19-এ আসছে, যে ক্ষার আছে, জারক আছে, বিজারক আছে এবং হচ্ছে অ্যালকোহল আছে, এগুলোকে সংরক্ষণ করবে। তাহলে প্রত্যেকটাকে একটা করে ক্যাটাগরির আন্ডারে রাখো, রেখে নিজের মতো করে লিখে দাও, এটা কিন্তু তোমার বইয়ে আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যে এ দ্রব্য সংরক্ষণের ব্যবহার, এ দ্রব্য নিরাপদ সংরক্ষণ ব্যাখ্যা করো। এ কি ভাইয়া, এ হলো সোডিয়াম। তাহলে সোডিয়াম কি বলতো, সোডিয়াম একটা ধাতু, তাহলে সোডিয়াম গুলা ধাতু এবং এটা হচ্ছে তীব্রভাবে বিজারক। কি বলতো, বিজারক, মানে কি এটা জারণ করে। তাহলে এটা কি করতে যাবে, সোডিয়াম আয়নে কনভার্ট হইতে যাবে, তারপরে সে অক্সিজেন সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইডে কনভার্ট হইতে যাবে, সে পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট হইতে যাবে, এবং এইগুলো যখন হবে তখন তীব্রভাবে হিট প্রডিউস করবে। কি করবে বলতো, হিট প্রডিউস করবে, ডেল এইচ এর মান নেগেটিভ হবে, আর হিট প্রডিউস করলে আগুন লেগে যাবে, বিস্ফোরণ হবে। তাহলে এইগুলাকে কি কখনো অক্সিজেন, পানি এগুলো সংস্পর্শে আনা যাবে, আনা যাবে না। তাহলে তুমি কিন্তু কমন সেন্স দিয়ে অ্যান্সার গুলা করে আসতে পারো, ঠিক আছে না। এরপরে কি করবা, সোডিয়াম গুলাকে ওই যে প্লাস্টিকের বোতলে রাখবা, সিল করে রাখবা, ইউজ করার সময় সতর্কতার সাথে ইউজ করবা, এই ওয়ার্ড গুলা তখন যখন দেখবা তাহলে কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেনটাও সেম, আচ্ছা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনে আসি, দেখো ওই যে আমি একটু আগে একটা সিকিউ দেখালাম কুমিল্লা বোর্ড 19, কুমিল্লা বোর্ড শুটে হতে সেম টাইপের সিকিউ আসছে, এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড, এটা একটা দুর্বল ক্ষার, এটা একটা কি জারক, এটা একটা বিজারক। তাহলে এই যে জারক, বিজারক, অ্যাসিড, ক্ষার, তোমার 4টা অপশন আছে, এখন তুমি কি সংরক্ষণ করতে পারবে না, তোমার বইয়ে যে ওয়ার্ডগুলো লেখা আছে সেম ওয়ার্ডগুলোকে রিপিট করতে থাকো। ওকে, আমি বারবার বলতেছি যে এইখান থেকে সিকিউ তুমি অ্যান্সার করতে পারো চাইলে, বাট এটা হচ্ছে একদম মাটিতে পা লেগে যাচ্ছে যখন তুমি সেক্টর 7 মানে 2, 3, 4 এগুলো থেকে অ্যান্সার করতে পারতেছো না, তখন এগুলোতে হাত দাও। আর এগুলো কিন্তু রিসেন্ট কোশ্চেন, একদম অনেক আগে আসা কোশ্চেন, মানে এখান থেকে যেহেতু এটা শর্ট সিলেবাসে ছিলও না, রিসেন্টলি এখান থেকে কোনো কোশ্চেনও আসে নাই। তো যাই হোক, গেল এটা। সেম ভাবে তুমি এটাও পারবা, এটা তোমার জন্য হোমওয়ার্ক, এটা করবা, যে সংরক্ষণ পদ্ধতিটা ব্যাখ্যা করো, সেম জিনিস। তারপরে হচ্ছে এইটাও দেখো সেম উদ্দীপক, ওকে সেম জিনিস। তো আমাদের এটা সংরক্ষণ গেল। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা অ্যাট এ টাইম সিকিউতে এবং এমসিকিউ দুটার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইয়া প্রমাণ দ্রবণ। সেটা কি বলতো ভাইয়া, প্রমাণ দ্রবণ। তার মধ্যে প্রমাণ দ্রবণ সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। এখন বলো তো প্রমাণ মানে কি, প্রমাণ শব্দের অর্থ ভাইয়া নোন, প্রমাণ মানে কি বলতো, নোন। নোন মানে কি, যেটার জিনিস আমি জানা, জানা, তাহলে জানা ঘনমাত্রা যারা আছে সেটাই হচ্ছে ভাইয়া প্রমাণ দ্রবণ, বুঝতে পারছো। যেমন তোমাকে আমি দিয়ে দিলাম 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কি এটা একটা প্রমাণ দ্রবণ। তাহলে প্রমাণ দ্রবণ মানে যার কনসেন্ট্রেশনটা আমি জানি সেটাই হচ্ছে ভাইয়া প্রমাণ দ্রবণ। তাহলে এই জিনিসটা তোমাকে জানতে হবে।
এখন দেখো যে প্রমাণ দ্রবণের পর আমার যে জিনিসটা চলে আসে, প্রমাণ দ্রবণটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড আর একটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। হোয়াট ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড? মানে তুমি একটা প্রমাণ দ্রবণ তৈরি করছো, সেই দ্রবণটা আনচেঞ্জ থাকলো, সময়ের সাথে সাথে চেঞ্জ হলো না, তাহলে ওই প্রমাণ দ্রবণটাকে আমরা বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রমাণ দ্রবণ। আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওটাকে বলবো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তো এটা কিন্তু অ্যাভেলেবেল পরীক্ষাতে আসে যে নিচের কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, নিচের কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তো তোমাদেরকে বলে দিই, এই টাইপের যখন কোনো কিছু পড়বা অলওয়েজ একটা পড়বা আরেকটাকে স্কিপ করবা। তাই আমি তোমাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো পড়ার জন্য সাজেস্ট করব। খেয়াল করে থাকো, যদি দেখো দেখবো যে যতগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে সবগুলাতে কার্বন আছে। কি আছে বলো তো? কার্বন আছে। খেয়াল করো, সোডিয়াম কার্বনেট একটা কার্বন আছে, অক্সালিক অ্যাসিড একটা কার্বন আছে, সোডিয়াম অক্সালেটেও একটা কার্বন আছে, পটাশিয়াম ডাইক্রোমেটেও একটা কার্বন আছে। তাহলে কি যতগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমাকে মুখস্থ করা লাগবে না, আমি মনে রাখবো কার্বন থাকবে এক্সেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডে কার্বন থাকার পরেও এটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে কোনো যদি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয় সেখানে কার্বন থাকা লাগবে এক্সেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে তুমি এখান থেকে কিন্তু প্রমাণ দ্রবণের প্রাইমারি স্ট্যান্ডার্ডটা বুঝে ফেলতে পারতেছো। তাহলে তোমার এভেলেবেল এমসিকিউ গুলো এখান থেকে আসে। তো এতটুকু জানতে হবে। এরপর আর কি জানতে হবে, দেখো যে এইগুলো অনেক কিছু আছে, এগুলো তোমার জন্য আর খুব বেশি ইম্পর্টেন্ট না এখানে। দেখো আচ্ছা, এখানে একটা সিকিউ দিছে, এই যে সিকিউটা কিন্তু তুমি আর কমন সেন্স দিয়ে অ্যান্সার করে ফেলতে পারো। খেয়াল করো, দেখো আচ্ছা এটা আগেকার টপিকেরই, বাট খেয়াল করো যে অনেক 4 ডিজিট ব্যালেন্সের মাধ্যমে একটা জিনিস তুলনা করতেছে বা ওজন করতেছে, আর তুলে 2 ডিজিট দিয়ে সেটাকে তুলনা করতেছে। তাহলে বলো তো, তোমাকে আমি যখন ওই যে বলভঙ্গি ব্যালেন্স আর ডিজিটাল ব্যালেন্সের কথা বলছিলাম, তখন বলছিলাম যে ডিজিটাল ব্যালেন্সের 2 ডিজিট আর 4 ডিজিট থাকে। কোনটা বেশি সূক্ষ্ম? 4 ডিজিট, কারণ দশমিকের পর তুমি 4 ঘর পর্যন্ত সেটা পরিমাপ করতে পারবা। বুঝতে পারছো? তাহলে 4 ডিজিটটা বেশি মোস্ট অ্যাকিউরেট। তাহলে তোমাকে যদি বলা হয় যে তুমি কোনটা ইউজ করবা, অবভিয়াসলি তুমি 4 ডিজিট ইউজ করবা, কারণ তুমি অনেক সূক্ষ্ম জিনিসও তুমি কিন্তু পরিমাপ করতে পারছো এখান থেকে। তাহলে বলো যে উদ্দীপকের কোন দ্রবণটি প্রমাণ দ্রবণ হিসেবে অধিক গ্রহণযোগ্য হবে? আচ্ছা, তোমার উত্তরের সাপেক্ষে তাহলে তুমি অবভিয়াসলি কি করবা, যে 4 ডিজিট দিয়ে তুমি যেটা পরিমাপ করছো সেটা সূক্ষ্ম ভর দিচ্ছে, তাহলে সেটাই কি অধিক গ্রহণযোগ্য হবে। বাস শেষ হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আসো। এই যে দেখো সেম কোয়েশ্চেন ভাইয়া, যে আমাকে বলছে যে ধাতু, প্রথমে আছে ক্ষার, তারপরে আছে কি অ্যাসিড, এরপরে আছে অ্যালকোহল, জারক এবং বিজারক। এই যে 4টা জিনিস দেওয়া আছে, দিয়ে বলছে যে কিভাবে সংরক্ষণ করবা। সেম কোয়েশ্চেন, দেখো সেম কোয়েশ্চেন। ওকে, আচ্ছা এখন আসো ভাইয়া, লাস্ট যে টপিকটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে ভাইয়া পরিষ্কার কৌশল। সেটা কি? পরিষ্কার কৌশল। তাহলে আমি কি করলাম, যে বলভঙ্গি ব্যালেন্স জানলাম, প্রমাণ দ্রবণ জানলাম, মানে এখানকার সিকিউগুলো না এত বেশি মানে মানে তুমি ক্যাটাগরাইজ করতে পারবা না। তা আমি ট্রাই করছি যে কিভাবে ক্যাটাগরাইজ করা যায়। বলভঙ্গি ব্যালেন্স পড়লাম, এরপরে হচ্ছে আমরা প্রমাণ দ্রবণ পড়লাম, আমরা হচ্ছে ক্ষতিকর পদার্থগুলোর আইডিয়া পাইলাম, এবং এগুলাকে কিভাবে সংরক্ষণ করবো সেই সম্পর্কে তোমাকে একটা আইডিয়া দিলাম। এরপরে লাস্ট যে টপিকটা তোমাকে পড়াবো সেটা হলো ভাই পরিষ্কার কৌশল। দেখো, তো এই যে পরিষ্কার করার জন্য আমাকে হচ্ছে কিভাবে পরিষ্কার করতে পারি সেই সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকা উচিত। ওকে, তো দেখো পরিষ্কার কৌশলটা আমি এখানে লিখে দিছি যে আমরা 3টা ওয়েতে পরিষ্কার করতে পারি। সোডিয়াম কার্বনেট দিয়ে পরিষ্কার করতে পারি, ডিটারজেন্ট ডেকন 90 দিয়ে ইউজ করতে পারি, অথবা ক্রোমিক অ্যাসিড। এই 3টা ওয়েতে পরিষ্কার করতে পারি। তাই তোমাকে যদি কোনো সিকিউতে বলে যে পরিষ্কার করব কাঁচ পাত্র, পরিষ্কার করব, এরকম কোনো কোয়েশ্চেন যদি আসে, তুমি যদি অ্যান্সার করতে দাও 3টা পদ্ধতি তুমি লিখবা হেডলাইন দিয়ে, যে সোডিয়াম কার্বনেট দিয়ে করতে পারি, ডিটারজেন্ট ডেকন দিয়েও করতে পারি, বা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দিয়েও আমি কিন্তু সেটা করতে পারি। এখন সোডিয়াম কার্বনেট দিয়ে কিভাবে করব? জাস্ট লেখো সোডিয়াম কার্বনেট 10% লঘু দ্রবণ ইউজ করবা। ওই সোডিয়াম কার্বনেটটা কি করবে, যে তোমার ওই ময়লাগুলোকে অপসারণ করবে। তাহলে একটা ওয়ে হইতে পারে। 2 নম্বর হচ্ছে ডিটারজেন্ট ডেকন 90। এটা কি করে? এটা হচ্ছে একটা বায়োডিগ্রেডেবল, অর্থাৎ যে জীবাণুগুলো থাকে সেইগুলোকে তোমাকে ধ্বংস করে দেবে, এবং এটা ফসফেট মুক্ত পরিষ্কারক। যে এই ওয়ার্ডগুলো যখন তুমি লিখবা তখন তোমার অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে। আর লাস্টলি দেখো ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। এটা কি করে? এই যে এই লাইনটা তোমরা একটু লিখবা, সেটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড কিন্তু, আচ্ছা ওয়েট, দেখো ক্রোমিক অ্যাসিডটা কিভাবে পরিষ্কার করে। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, এখান থেকে জিনিসটা আসে। তো এখান থেকে কি হয়, ক্রোমিক অ্যাসিড যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন সে জাইমান অক্সিজেন দেয়। কি দেয়? জাইমান অক্সিজেন। এবং জাইমান অক্সিজেনগুলো তীব্রভাবে কি হয়, জারক হয়, এবং এরা কি করে, জীবাণুগুলোকে ধ্বংস করে। তো তুমি যদি এই বিক্রিয়াটা লিখে দাও তাহলেও কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তাহলে তুমি এই 3টা ওয়ার্ড লিখে তুমি পরিষ্কার করবা। ওকে, এগুলো আসলে একদমই লেস ইম্পর্টেন্ট টপিক।
পরীক্ষাতে মাঝে মাঝে চলে আসে, এই জন্য জাস্ট বলে রাখছি। দেখো এখান থেকে, হ্যাঁ আচ্ছা এগুলো তোমরা একটু পড়ে নিবা যে কিভাবে তোমরা হচ্ছে ইয়া করতে পারো, যে ওই যে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যে বিষাক্ত পদার্থগুলো পড়াইছি, যে অ্যাসিড ক্ষার, সেগুলোকে কিভাবে পরিষ্কার করতে হয়, এখানে সেই কৌশলগুলা লিখা আছে, বুঝছো? সেগুলো একবার একটু রিডিং দিও, আমি খুব সুন্দর মতো দাগায় রাখছি, একবার রিডিং দিলে ইনশাল্লাহ পারবা। ওকে, আচ্ছা এগুলো একটু পড়ো তাহলেই হবে। দেখো কি কি আছে, এই যে দেখো যে তীব্র জারক, সক্রিয় জারক, বিজারক গুলাকে কিভাবে সংরক্ষণ করবা, জারক পদার্থকে কিভাবে সংরক্ষণ করবা, দাহ্য পদার্থ কি কোনগুলো আছে কিভাবে সংরক্ষণ করবা, তুমি যদি এগুলো একবার রিডিং পড়ো তাহলেই হয়ে যাবে। প্রত্যেকটার কিন্তু সংরক্ষণ পদ্ধতি সেম, আমি এতক্ষণ ধরে যা বলছি সেইগুলোই। ওকে, আচ্ছা এরপরে গেল গা আমরা হচ্ছে, আচ্ছা সেম কোয়েশ্চেনই দেখো, এই যে দেখো যে 1 নাম্বার পাত্রকে পরিষ্কার করার কৌশল ব্যাখ্যা ব্যাখ্যা করো। এই যে আমি তোমাকে পরিষ্কার করার কৌশল 3টা বললাম, যে আমি হচ্ছে সোডিয়াম কার্বনেট ইউজ করব, নাহলে ডিটারজেন্ট ডেকন 90 ইউজ করব, অথবা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে করব, অথবা ক্রোমিক দিয়ে করব। এই জিনিস 3টা এক্সপ্লেন করে দিবা তাহলেই হবে। পরিষ্কার কৌশল আসছে মানে এটা করবা। ওকে, এই যে 1 নাম্বার যন্ত্র জাস্ট পরিষ্কার করে দিবা, শেষ। তাহলে দেখো সেম ভাবে এইগুলা আগেকার কোশ্চেনই, এই যে দেখো কোন একটা যন্ত্র দিয়ে বলছে যে উত্তপ্ত করার কৌশল বর্ণনা করো। এই হলো টেস্ট টিউব, অলরেডি তোমাকে এক্সপ্লেন করে দিছি। বিসিও কিভাবে স্বাস্থ্য ঝুঁকির জন্য দায়ী, এটা কি বলতো, জারক, এটা হচ্ছে উত্তেজক। তো তোমাকে এগুলা বলা হয়েছে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা সিকিউ কিন্তু হয়ে গেছে। ওকে, তাহলে এইটা দিয়ে কিন্তু আমাদের ফার্স্ট চ্যাপ্টারের সিকিউ সলভটা কিন্তু হয়ে গেল। আমি আরেকবার একটু সরি তোমাদেরকে, যে স্লাইডটা একটু উলট পালট হয়ে গেছে আসলে। স্লাইডটা তুমি যদি একবার পড়ো ইনশাল্লাহ, একটু উলট পালট হয়েছে, বাট তুমি যদি একবার পুরোটা পড়ে ফেলো তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। আমি তোমাদেরকে একটু সামাইটা বলে দিই, সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসলে খুব বেশি সিকিউ আসে নাই লাস্ট আসতে 2019 সালে, কারণ এর পরবর্তীতে করোনার বছরগুলো আছে, শর্ট সিলেবাসের কারণে এই চ্যাপ্টার থেকে আসলে আসে নাই। বাট তোমাদের বেলায় যেহেতু ফুল সিলেবাস, আসার একটা পসিবিলিটি আছে, তো 8টা সিকিউ হবে। তো এইখান থেকে আসার মতো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে একটা পলভঙ্গি ব্যালেন্স, তারপরে তোমার হচ্ছে প্রমাণ দ্রবণ, পরিষ্কার কৌশল, তারপরে হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং সংরক্ষণ কৌশল। তা আমি কিন্তু যেই টপিকগুলো তোমার জন্য দরকার ছিল, আমি আমার একাডেমিক এবং অ্যাডমিশন সময় যে বইটা ইউজ করছি ওই বইয়ের ছবি কিন্তু এখানে ইনক্লুড করে রাখছে। তুমি ওই জিনিসগুলো যদি একবার পড়ো, দেখবা তোমার সিকিউ অ্যান্সারটা অনেক বেশি ইজি হয়ে গেছে। আর তোমাকে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিছি ওইভাবে যদি ফলো করতে পারো, তাহলে এই চ্যাপ্টার থেকে আসা সিকিউ যদি অ্যান্সার করতে চাও, তাও কিন্তু ইনশাল্লাহ তুমি একটা ভালো একটা রেঞ্জে অ্যান্সারটা করে আসতে পারবা। তো আরেকবার সরি বলতেছি, একটু উলটপালট হচ্ছে স্লাইডগুলো, বাট তুমি যদি পুরোটা একবার গো থ্রু করো তাহলে ইনশাল্লাহ আবার বুঝে যাবো। ওকে, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।